হোয়ার কোথায় কাজটি করছো, হোয়েন পিরিয়ডটা কি, হোয়াই অবজেক্টিভ কি, হাউ মেথডস কি, কি কি ভেরিয়েবল তুমি নিয়ে কাজ করবে। তারপরে তোমার প্রোটোকলের একটা বেসিক ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা কি তোমাকে দেখাচ্ছে। এখন দেখা যায় তো সবকিছু দেখা যাচ্ছে। ওকে, তাহলে প্রথমে তুমি একটা টাইটেল দিবা, সুন্দর করে একটা টাইটেল দিবা। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর তুমি তোমার নামটা লিখবা এবং তোমার সিভি দিবা ইন দা অ্যানেক্সার। তারপরে তোমার গাইডের নাম লিখবা, সুপারভাইজারের নাম লিখবা এবং সুপারভাইজারের সিভি দিবা ইন দা অ্যানেক্সার। সামারি অথবা অ্যাবস্ট্রাক্ট, কেউ বলে সামারি কেউ বলে অ্যাবস্ট্রাক্ট, তুমি যা খুশি তা বলো, অসুবিধা নাই, এটা নিয়ে ডিবেট করবে না। যাহা সামারি তাহাই অ্যাবস্ট্রাক্ট, যদিও একটুখানি পার্থক্য আছে, এটা খুবই স্মল ডিফারেন্স। তারপরে তুমি লিখবা ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রোডাকশনের শেষ প্রান্তে এসে রেশনালিটি। রিসার্চ কোশ্চেন দিবা, হাইপোথিসিস দিবা, অবজেক্টিভ দিবা, এন্ড রিভিউ অফ লিটারেচার। এটা অপশনাল, কেউ দেয় কেউ দেয় না, তুমি দিলে অসুবিধা নাই, না দিলেও কোনো ক্ষতি নাই। ম্যাটেরিয়ালস মেথড অথবা মেথডোলজি, সাপোর্টিভ ইনফরমেশন, মানে তুমি যে কাজটি করতে যাচ্ছ সেই কাজের সাপোর্টিভ ইনফরমেশন কতটা আছে, মানে স্কোপ তোমার কতটা আছে, কোনো লিমিটেশন তোমার আছে কিনা। আছে না এরকম যে কোন একটা টেস্ট তুমি করবা, যে টেস্টটা তোমার হাসপাতালে করার জন্য যে যন্ত্র দরকার সেটা নাই, অথবা আছে, আছেটা হলো স্কোপ হিসাবে তুমি বলবা, আর না থাকলে লিমিটেশন হিসাবে বলবা। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ হয়তোবা তোমাকে সেই যন্ত্রটা অ্যাভেলেবল করার, রিএজেন্টটা অ্যাভেলেবল করার কোনো উদ্যোগ নিতে পারে। এই হলো ব্যাপারটা। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো তোমার লাগবে না, বড় বড় রিসার্চ যারা করে তাদের ক্ষেত্রে এগুলো লাগে, তোমার প্রোটোকলের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোনো দরকার নাই। রিপোর্টিং ফাইন্ডিং, এটাও তোমার দরকার নাই। রিপোর্টিং ফাইন্ডিং আমরা সাধারণত করি বড় বড় রিসার্চের ক্ষেত্রে, যেটা ধরো 2 বছর 3 বছর যাবত রিসার্চ হচ্ছে, লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট, সেই ক্ষেত্রে এগুলা চাওয়া হয় যে আপনি কিভাবে আপনার ফাইন্ডিংসটাকে রিপোর্টিং করবেন, আমাদেরকে জানাবেন, বললেন এরকম আর কি। তারপরে বাজেট দিবা, তোমার এটা লাগবে, এন্ড রেফারেন্স। সো তোমার প্রোটোকলের ক্ষেত্রে আমি এই কি বলে, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিপোর্টিং ফাইন্ডিং, এটা তোমার লাগবে না, এটা বাদ দিয়ে বাকিগুলা তুমি নিয়ে কাজটা করবা। তাহলে কি কি আবার বলি, একটা টাইটেল, তারপরে তোমার নাম এজ এ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তোমার সুপারভাইজারের নাম দিবা, তারপরে সামারি অর অ্যাবস্ট্রাক্ট লিখবা, ইন্ট্রোডাকশন উইথ রেশনালিটি, রিসার্চ কোশ্চেন, হাইপোথিসিস, অবজেক্টিভ, রিভিউ অফ লিটারেচার, আবারও বলছি অপশনাল, তারপরে মেথডোলজি সুন্দর করে লিখবা, স্কোপ এন্ড লিমিটেশন। প্রজেক্ট ম্যানেজমেন্ট দরকার নেই, বাজেট দিবা, রেফারেন্স দিবা, শেষ। কেমন হবে তোমার টাইটেলটা? মনে রাখবা টাইটেলটা সবাই পড়ে, টাইটেল পড়ে যদি আনন্দ পায়, টাইটেল পড়ে যদি এক্সাইটেড হয়ে যায়, তাহলে ভিতরে ঢুকে। টাইটেলে যদি তোমার গ্যাঞ্জাম লাগে, মানে একটা ডাল মনোটোনাস টাইটেল করেছো, তাহলে কিন্তু, কারণ এই যে একটা কথা আছে না ইংরেজিতে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য স্ট্রং ইমপ্রেশন। প্রথম দর্শনে যাকে ভাল লাগে, এটা কিন্তু হৃদয়ের গভীরে গাইথা যায়। এটা মনে রাখবা। কেমন হবে টাইটেল? খুবই শর্ট, কমপ্লিট, স্পেসিফিক এন্ড রেলিভেন্ট, আনএম্বিগুয়াস, বুঝতে যেন কারোর কোনো কষ্ট না হয়, সহজে যেন বুঝতে পারে তুমি কি করতে চাচ্ছ। and it must focus on the research question. তোমার যেটা রিসার্চ কোশ্চেন তার উপর যেন টাইটেল ফোকাস করে। আরেকটা কথা বলে রাখি এখানে, তোমার টাইটেলের মধ্যে 3টা জিনিস যেন আসে, মানে 3টা জিনিসকে আনার চেষ্টা করবে। সেই 3টা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এবং তোমার স্টাডি সাবজেক্টস কারা। মানে তুমি কার সাথে কার সম্পর্ক দেখাতে চাও এবং তোমার স্টাডি সাবজেক্টস কারা, এই 3টা মেসেজ যেন টাইটেলে থাকে, রাখার চেষ্টা তুমি করো। and it must be very catchy, attractive and lively. তবে বেশি বড় টাইটেল করবে না, একটা বাউন্ডারি বলে যে should not be more than 15 words. ইম্পর্টেন্ট ফিচার্স অফ দি রিসার্চ, তোমার রিসার্চের ইম্পর্টেন্ট যে ফিচার, সেগুলো টাইটেলে আসতে পারে। যেমন তুমি কোন ধরনের ডিজাইন ইস্যু আসতে পারে, কোন সাবজেক্টের উপর কাজ করলে আসতে পারে। তারপরে
লোকাল এন্ড ইয়ার মে অ্যাপিয়ার ইন দ্য টাইটেল, তুমি কোথায় কাজটি করতেছো, জায়গাটা কোথায়, টাইটেলে আসতে পারে। কখন কাজটি করলা, সেটাও টাইটেলে আসতে পারে। টাইটেল হইতে পারে অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ টাইটেল। অ্যাসার্টিভ টাইটেল হলো এরকম, আনএমপ্লয়মেন্ট ইনক্রিজেস দ্য সোশ্যাল ক্রাইম, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ টাইপ অফ টাইটেল। ডিক্লারেটিভ টাইপ অফ টাইটেল এরকম, অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং এন্ড অ্যাজমা, আমি অ্যাসোসিয়েশন দেখবো, এটি কি অ্যাজমা করে নাকি অ্যাজমা প্রিভেন্ট করে, আমি সেটা বলি নাই, ডিক্লারেটিভ ফর্ম অফ টাইটেল। আর অ্যাসার্টিভ মানে তুমি একটা কিছু অ্যাসার্টিং, কিছু একটা কনক্লুসিভ কথা বলে ফেলছো, সেটা হলো আনএমপ্লয়মেন্ট ইনক্রিজেস দ্য সোশ্যাল ক্রাইম। আমি কিন্তু এখানে এটা বলি নাই যে আনএমপ্লয়মেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল ক্রাইম, এটা বলিনি। সেটা হইতে পারে এরকম যদি বলি যে আনএমপ্লয়মেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল ক্রাইম, যদি বলি আমি, এরকম হইতে পারে না যে আনএমপ্লয়মেন্ট থাকলে সোশ্যাল ক্রাইম বাড়ে, আবার তর্কের খাতিরে বলতেছি আনএমপ্লয়মেন্ট থাকলে সোশ্যাল ক্রাইম কমে, হইতে পারে যে এরকম হয়তো। কিছু ভালো টাইটেলের এক্সাম্পল তোমার সামনে হাজির করলাম। রেমডেসিভির ট্রিটমেন্ট ইন কোভিড-19, এবার একটা কোলন দাও, দিয়ে বলো হোপস এন্ড ডেসপেয়ার, আশা এবং নিরাশা। খুব সুন্দর টাইটেল। এই টাইটেলের মেইন টাইটেল কিন্তু এইটুকু, রেমডেসিভির ট্রিটমেন্ট ইন কোভিড-19, আর পরে কোলন দিয়ে যেটুকু লিখলাম এটাকে বলে সাব টাইটেল। সাব টাইটেল বলে এগুলোকে। Early life factors influence the adult mortality. Maternal anthropometry and IUGR, colon দিয়ে লিখলাম a hospital based study. Association of obesity with COPD, colon দিয়ে লিখলাম a cohort study. COVID-19, colon দিলাম what to and not to prescribe. ফ্যান্টাস্টিক একটা টাইটেল, এরকম টাইটেল দিলে দুনিয়ার সবাই পড়বে। HRCT assessment of COVID-19, colon, a study done on 51 patients. এরকম টাইটেলও হয়। আরো আছে অনেক, এগুলা তার সময় নষ্ট করছি না। দেখো, পেরিটোনাল ডায়ালিসিস ইন চিলড্রেন উইথ AKI, এক্সপিরিয়েন্স ইন ডেভেলপিং কান্ট্রি, এইটুকু সাবটাইটেল। পেরিটোনাল ডায়ালিসিস ইন চিলড্রেন উইথ AKI, বাচ্চাদের AKI তে ভুগছে, তাদের পেরিটোনাল ডায়ালিসিসের মানে ইফেক্টটা কি এটা দেখতে চাচ্ছি। এক্সপিরিয়েন্স ইন ডেভেলপিং কান্ট্রি, তাই না? ইনক্রিজড রিস্ক অফ COVID-19 among PPI ইউজার, যারা PPI খায় তাদের ক্ষেত্রে COVID-19 এর রিস্ক বেশি। অথবা ইনক্রিজড রিস্ক অফ COVID-19 among আনকন্ট্রোলড ডায়াবেটিক পেশেন্টস, এরকম। ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ 1082 COVID-19 পেশেন্ট, এইভাবে তুমি টাইটেল সেট করবো। কয়েকটা ব্যাড এক্সাম্পল দিলাম, টাইটেলের ব্যাড টাইটেলের কিছু এক্সাম্পল দিলাম তোমার সামনে। কম্পারিজন অফ ভিটামিন ডি among the patients with CLD person, মানে and person without liver disease, এটা কোনো টাইটেলই হয়েছে। আমি বুঝতে পারলাম না তোমার কোনটা কেস গ্রুপ, কোনটা কন্ট্রোল গ্রুপ, কোনটা তোমার ফোকাস গ্রুপ, কোনটা তোমার কম্পারিজন গ্রুপ, কিচ্ছু বুঝলাম না। আরেকটা দেখো ব্যাড টাইটেল, comparison of the pre-procedural with post-procedural endomethacin for prevention of pancreatitis in patients undergoing ERCP, এটা কোনো টাইটেলই হয়েছে। Comparison of efficacy between drug A and drug B, এগুলো কোনো টাইটেলই না। আমি এখানে বুঝতেই পারলাম না তোমার ইন্টারেস্টেড ড্রাগ তোমার কোনটা আর তোমার কার সাথে কম্পেয়ার করেছো, কিছুই বুঝলাম না। কি অ্যাভয়েড করবা টাইটেলের মধ্যে? ফল্টি সিনট্যাক্স, মানে শব্দের অর্ডার, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো এই যে একটা শব্দ বললাম, অনলি, আলী, লাভ, মলি, মলিকে কেবলমাত্র আলী ভালোবাসে, এখানে কিন্তু মলির চরিত্র ফুলের মতো পবিত্র বোঝা গেল। অনলি আলী, লাভ, মলি। আর যে এইভাবে বলো আলী, লাভ, অনলি মলি,
আলী লাভ, অনলি মলি, আলী কেবলমাত্র মলিকে ভালোবাসে আর কাউকে না। তাহলে দেখো অর্থটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল, অর্থটা একটু পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা আরেকটা হলো, কখনো কেমিক্যাল ফর্মুলা ব্যবহার করবো না টাইটেলে, এরকম মিথাইল অ্যালকোহল, সালফিউরিক অ্যাসিড, নো, এটা পুরোটা বলবো, পুরোটা বলবো, ঠিক আছে? তারপরে অ্যাব্রিভিয়েশন বা জার্গন কখনো টাইটেলে ব্যবহার করবো না, যদি না সেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড জার্গন হয়। তুমি এইচআইভি ব্যবহার করতে পারবা, ডাব্লিউসি ব্যবহার করতে পারবা, ডিএনএ করতে পারবা, আরএনএ করতে পারবা, কিন্তু মানে এরকম ওয়েল অ্যাকসেপ্টেড জার্গন ছাড়া কোনো অ্যাব্রিভিয়েশন টাইটেলে ব্যবহার না করাটাই ভালো, ঠিক আছে? যেমন ধরো এই যে আরসিটি, এটা টাইটেলে না দেওয়াই ভালো, কারণ আরসিটির মিনিং এক এক রকম হয়ে যায়। তুমি বলবো এটাকে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আমি বলবো এটাকে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট, একজন ডেন্টিস্ট বলবে রুট ক্যানাল ট্রিটমেন্ট, একজন অনকোলজিস্ট বলবে রেডিও থেরাপি, কেমোথেরাপি, এরকম বলে ফেলবে। যে যেটা বুঝার বুঝে ফেলবে, এই জন্য অ্যাব্রিভিয়েশন পরিহার করাটা ভালো ইন টাইটেল, ঠিক আছে? তাহলে এই কেমিক্যাল ফর্মুলা ব্যবহার করবো না, আর কোনো অ্যাব্রিভিয়েশন বা জার্গন ব্যবহার করবো না। কোন টাইটেলে ওপেনিং ওয়ার্ড এ এন ডি দিয়ে শুরু করব না কখনো, টাইটেল কখনো না। আনকমন ওয়ার্ড ব্যবহার করব না, ওয়েস্ট ওয়ার্ড কখনো টাইটেলে ব্যবহার করব না। ওয়েস্ট ওয়ার্ড, দেন স্টাডি ইজ অন, অবজারভেশন অন বলে শুরু করলাম না, এগুলো তো দরকার নাই, এগুলো অযথা অপচয়, শব্দের অপচয়। কারণ তুমি একটা রিসার্চ করছো, তার মানে হলো স্টাডিজ অন, তার মানে হলো অবজারভেশন অন, রিসার্চ মানে হলো আমি অবজার্ভ করছি, আমি স্টাডি করছি, এটা আবার বলার দরকারটা। আর কোনো ড্রামাটিক টাইটেল দিব না, কোনো জার্নালিস্টিক টাইটেল ব্যবহার করবো না, ড্রামাটিক বা জার্নালিস্টিক টাইটেল, সিনেমাটিক টাইটেল চলবে। গান শট থেরাপি ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এরকম টাইটেল ব্যবহার করবো। এটা অ্যাকচুয়ালি হয়তো এরকম, সিঙ্গেল ডোজ ইন্ট্রাভেনাস আয়রন থেরাপি ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এরকম। কোনো আমব্রেলা টাইপ অফ টাইটেল ব্যবহার করবো না, যেমন স্টাডি অন করোনারি আর্টারি অক্লুশন, কিছুই বুঝলাম না। করোনারি আর্টারি অক্লুশনের উপরে 1000টা কাজ করা যায়, তুমি কোনটা করছো কেমনে বুঝবে? স্টাডি অন কোভিড-19, এটা একটা আমব্রেলা টাইপ অফ টাইটেল। কোভিড-19 এর উপর কত কাজ করা যায়, তুমি যে কোনটা করছো বুঝলাম না, এগুলা ব্যবহার করবো না কখনো। তারপরে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট একদম বেসিক কতগুলা কন্টেন্ট তুমি দিয়ে দিবে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টে তোমার কি থাকবে? অ্যাবস্ট্রাক্টকে বলা হয় একটা মিনি ভার্সন অফ দি টোটাল প্রোটোকল, গোটা প্রোটোকলের একটা মিনি ভার্সনটাই হলো অ্যাবস্ট্রাক্ট। এবং সেখানে তোমার বলবে হোয়াট উইল বি ডান, ও প্রোটোকল সবসময় লিখবা ইন ফিউচার টেন্স, অলওয়েজ ইন ফিউচার টেন্স প্রোটোকল লিখবা। হোয়াট উইল বি ডান, হোয়াই এন্ড হাউ ইট উইল বি ডান, কেন করা হবে, কিভাবে করা হবে, হোয়েন কখন করা হবে, কাহার উপরে করা হবে, এই কথাগুলো প্রোটোকলে থাকতে হবে। সাধারণত 200 থেকে 300 শব্দের মধ্যে রাখবা যদি সেটা স্ট্রাকচারড অ্যাবস্ট্রাক্ট হয়। আর আনস্ট্রাকচারড অ্যাবস্ট্রাক্ট যদি হয় তাহলে 150 শব্দের মধ্যে রাখাটা ভালো। তবে আজকাল কিন্তু আমরা স্ট্রাকচারড অ্যাবস্ট্রাক্টই প্রেফার করি। প্রেফারেবলি ইউর অ্যাবস্ট্রাক্ট মাস্ট বি ইন এ সিঙ্গেল পেজ, ঠিক আছে? কোন ক্রমে যেন 2 পৃষ্ঠার বেশি না, should be in future tense in single para. Structured abstract যদি তুমি করো তাহলে কি কি থাকবে একটা স্ট্রাকচারড অ্যাবস্ট্রাক্টের মধ্যে? ইন্ট্রোডাকশন একটা হেডিং দিবা, কিছু কথা বলো। অবজেক্টিভ একটা হেডিং দিয়ে কিছু কথা বলো। স্টাডি ডিজাইন একটা হেডিং দিয়ে কথা বলো। স্টাডি সেটিং হেডিং দিয়ে বলো। স্টাডি সাবজেক্টস, আউটকাম, ইন্টারভেনশন, রিসোর্সেস, এরকম হেডিং দিয়ে দিয়ে কথা বলো যদি, তাহলে সেটা হবে স্ট্রাকচারড অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে কখনো কোনো সাইটেশন দিবা না, কোনো রেফারেন্স দিবা না।
This is the structured abstract in single para. Single para. তুমি যদি আলাদা আলাদা প্যারা করো প্রত্যেকটা হেডিং এর জন্য, তাতে কোনো অসুবিধা নাই। তবে যখন কোনো জার্নাল পাবলিশ করবা, কোনো আর্টিকেল পাবলিশ করবা কোনো জার্নালে, তখন কিন্তু জার্নাল চায় স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্ট ইন এ সিঙ্গেল প্যারা, মানে জায়গার অপচয় কমানোর জন্য। তুমি যেগুলোকে ধরো ইন্ট্রোডাকশন, এখানে একটা হেডিং দিলা, ইন্ট্রোডাকশন লেখা শুরু করলা, এরকম জায়গায় এসে তোমার ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেছে, এবং এখান থেকে যদি ভেঙে অবজেক্টিভটা এখানে লিখে নতুন প্যারা করো, তাহলে মাঝখানে এই স্পেসটুকু তোমার নষ্ট হয়ে যায়। এই জন্য অনেকে বলে যে না, স্পেস নষ্ট করার দরকার নাই, এটাকে সিঙ্গেল প্যারা করো, শুধু হেডিং গুলাকে বোল্ড করে দিবা, তাইলেই হয়ে গেল। ঠিক আছে, তারপরে ইন্ট্রোডাকশন লিখবা। ইন্ট্রোডাকশন কেমন করে লিখতে হয় এগুলো তো জানোই। ব্যাকগ্রাউন্ড কিছু বলবা, তোমার যে কাজটা হাতে নিয়েছো সেই কাজ সম্পর্কে কিছু ব্যাকগ্রাউন্ড তথ্য দিবা। কাজটা মানে ব্যাপকতা কতটুকু, কাজটা কি বলে তোমার কিভাবে এটাকে মানুষকে এফেক্ট করতেছে, এবং এই জিনিসটার এই ইস্যুটার মানে কি বলে পাবলিক হেলথ ইম্প্যাক্টটা কি এবং কেন এটা ইম্পর্টেন্ট, এই সমস্ত কথাগুলো একটু বললাম। বলার পরে একটা সিস্টেমেটিক রিভিউ অফ দ্য লেটেস্ট পসিবল ওয়ার্ক, এই ইস্যুর উপরে যে কাজগুলো হয়েছে, পাবলিশড আর্টিকেল 10, 15, 20টা, 30টা, মানে বেশি না, 8 থেকে 10টা আর্টিকেলকে তুমি নিয়ে ইন্ট্রোডাকশনে একটা রিভিউ, ছোট্ট করে একটা রিভিউ করলাম। তারপরে প্রেজেন্ট স্টেট অফ নলেজ কতটুকু, ফ্লজ এন্ড উইকনেস অফ দি পাস্ট রিসার্চ, গ্যাপস ইন নলেজ এন্ড কনফ্লিক্টিং ইনফরমেশন, এই কথাগুলো বলবো। এরপরে রেশনালিটি বলবো। ইন্ট্রোডাকশনের শেষ পাশে এসে রেশনালিটি, তোমার এই কাজের যৌক্তিকতা কি, কেন তুমি কাজটি হাতে নিয়েছো, তোমার এই কাজের যে ফান্ডিং, সেই ফান্ডিং দ্বারা জনগণ কিভাবে উপকৃত হইতে পারে, হেলথ সেক্টর সার্ভিস কিভাবে উপকৃত হইতে পারে, রোগীরা কিভাবে উপকৃত হইতে পারে, নতুন কি তুমি দিতে যাচ্ছ, এই সমস্ত কথাবার্তাগুলা বলবা। এবং তোমার এই স্টাডিটা একই ইস্যুর উপরে অতীতে যারা কাজ করেছে তাদের থেকে তোমারটা বেটার কোন দিক থেকে, ভালো কোন দিক থেকে, এই কথাগুলো বলবো। কি অ্যাভয়েড করবা ইন্ট্রোডাকশনে? কমপ্লিট লিটারেচার রিভিউ, নো। ডিটেল রিসার্চ ডিজাইন, এগুলা অ্যাভয়েড। ডিটেল ক্রিটিক অফ আদার স্টাডি, অন্যের স্টাডির করা সমালোচনা করা ইন্ট্রোডাকশনের পার্ট নয়, এটা ডিসকাশনে যাবা পরবর্তীতে। লিটারেচার রিভিউ যেটা বলছি অপশনাল, করলে করতে পারো, না করলে নাই। এরপরে মেথডোলজিতে তুমি কি কি জিনিস দিবা, সেটা হলো তোমার স্টাডি ডিজাইন কি, স্টাডি সেটিং কি, মানে টাইম এন্ড প্লেস, তোমার স্টাডির সাবজেক্টস কারা এবং সাবজেক্টগুলো কই থেকে পেয়েছো, সোর্সটা কি, ইনক্লুশন ক্রাইটেরিয়া কি, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি, স্যাম্পল সাইজ কত, কিভাবে ক্যালকুলেট করেছো, ক্যালকুলেশন করে দেখাতে হবে, স্যাম্পলিং টেকনিক কি তুমি নিবা, গ্রুপিং কিভাবে করবা, কন্ট্রোল গ্রুপ আছে কিনা, থাকলে কারা, কোনো ইন্টারভেনশন তুমি দিয়েছো কিনা, দিয়ে থাকলে ডিটেলস অ্যাবাউট দ্য ইন্টারভেনশন, কোনো ম্যাটেরিয়াল ইউজ করছো কিনা, কোনো রিয়েজেন্ট ইউজ করেছো কিনা, কোনো কেমিক্যাল ইউজ করেছো কিনা, করে থাকলে ডিটেল বর্ণনা দিতে হবে। আরসিটি করে থাকলে তুমি কিভাবে র্যান্ডমাইজ করেছো, যদি ক্লিনিক্যাল ট্রায়াল করে থাকো তাহলে ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি নাম্বারটা তুমি নিয়েছো কিনা, নিয়ে থাকলে সে নাম্বারটা দিয়ে দিবা। নিতেই হবে এমন কোনো কথা না, নেওয়া ভালো, এটি আর কি। যদি ফলো আপ করে থাকো, যদি লংজিটিউডিনাল স্টাডি হয়ে থাকে, তাহলে ফলো আপটা তুমি কিভাবে করেছো একটু বলো। কোনো অ্যাট্রিশন ছিল কিনা, মানে লস টু ফলো আপ ছিল কিনা, তোমার প্রেডিক্টর ভেরিয়েবল কি, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এবং তোমার আউটকাম ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, পরিষ্কার ভাবে লিখতে হবে। কনফাউন্ডিং ভেরিয়েবল ছিল কিনা, সেই কনফাউন্ডিং ভেরিয়েবল গুলোকে তুমি কিভাবে ডিল করেছো, কিভাবে ডিল করবা আর কি করবা। ঠিক আছে, তাই তো। তারপরে ডেটা কালেকশন মেথড কি ছিল, তোমার কোনো টুলস টেকনিক ইউজ করছো কিনা, কোনো কোশ্চেনিয়ার ইউজ করেছো কিনা, করবা মানে করবা কিনা, এই কথাগুলো বলবা। অপারেশনাল ডেফিনেশন দিবা এবং
ছোট্ট করে এক পৃষ্ঠার মধ্যে স্টাডি প্রসিডিউর ইন ব্রিফ বলবো যে আমি এই করব এই করব এই করব এই করব এই করব এই করব ফাইনালি এই করব, বাস এইভাবে। কোনো ল্যাব মেথড আছে কিনা, থাকলে কিভাবে কাজটি করবা, স্যাম্পল কালেকশন কিভাবে হবে, কোন ইকুইপমেন্ট নিবা, এগুলা ওয়ার্ক প্ল্যান, টোটাল ওয়ার্ক প্ল্যানটা দিবা। কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্র্যাটেজি তুমি পারলে দাও, না পারলে নাই। ইথিক্যাল আসপেক্ট সম্পর্কে একটু বলবা, আর ডেটা অ্যানালাইসিস প্রসিডিউর, কোন কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট তুমি ব্যবহার করবা, ডাটাটাকে তুমি কিভাবে সামারাইজ করবা, ডাটাটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করবা। আগাম কথা বলতে হবে, আগাম আগাম। কোন কোন মানে মানে প্রতিষ্ঠানে প্রোটোকলের ডামি টেবিলও চায়, ডামি টেবিল, যে তুমি ডামি টেবিল দেখো, তোমার রেজাল্টটা কিভাবে তুমি সাজাবা আগে থেকে দেখিয়ে দাও। ডাটা প্রসেসিং অ্যানালাইসিস, তুমি কোন কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করবা, কিভাবে ডাটাটাকে প্রসেস করবা, হ্যাঁ, কোন কোন টেস্ট করবা, এই কথাগুলা বলতে হবে। তারপরে ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্যাল কনসিডারেশনে কতগুলো সেট গট বাঁধা কথা আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা কাগজ দেওয়া হয় ইথিক্যাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করে, সেই কাগজটা তুমি ফিল আপ করে ছেড়ে দিবা, আর কিছু দরকার নেই এখানটায়। তারপরে বাজেট দিবা, বাজেট, একটা বাজেট দিয়ে দিবা, এন্ড ফাইনালি রেফারেন্স। ঠিক আছে, রেফারেন্স দুই রকম, ভ্যানকুভার ফরম্যাট, হার্ভার্ড ফরম্যাট। তো তোমরা যখন প্রোটোকল লিখবা, থিসিস করবা, প্রেফারেবলি হার্ভার্ড ফরম্যাটটা ব্যবহার করবে। হার্ভার্ড ফরম্যাট কিভাবে ব্যবহার করতে হয় এগুলো এবং কিভাবে লিস্ট করতে হয় এগুলো তুমি কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিবা। শুধু দুইটা শব্দ দিয়ে ঢুকে যাবা গুগল স্কোয়ারে, সেটা হলো রেফারেন্স 2020 বা 21, রেফারেন্স 2020 বা 21, হার্ভার্ড, এই তিনটা শব্দ দিবা। লেটেস্ট আপডেটেড ভার্সনটা তোমার সামনে চলে আসবে, ওইটা একটু পড়বা, পড়ে দেখবা নিয়ম কানুনটা কি, কোথায় দাঁড়িয়ে দিতে হবে, কোথায় কমা দিতে হবে, কোথায় কি, এইগুলা দেখে দেখে তারপরে প্রোটোকলটা লিখবা। বুঝছে? তাহলে এই ফরম্যাটটা মনে রাখো, এই ফরম্যাট অনুযায়ী তোমরা প্রোটোকলটা লিখে ফেলো। ঠিক আছে, শেষ, আমার শেষ। কারো কোনো কথা থাকলে শুনি। Any question from anybody? কারো প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করতে পারি।